নমস্কার বন্ধুরা, আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আমি নিয়ে এসেছি। এটাকে বলা হয় রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকোলজি আমাদের যে মানসিকতাটাকে উল্টে দেওয়া। কি ব্যাপার? দেখো, আমরা সবাই না সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকুক, এটা আমরা খুব পছন্দ করি। আমরা সব কিছু কন্ট্রোল করতে চাই, কিন্তু অনেক সময় এবং বেশিরভাগ সময় আমাদের অজান্তে অনেক মানুষ কিন্তু আমাদের কন্ট্রোল করে, আমরা বুঝতে পারি না। আমরা মনে করি আমরাই করছি, অথচ কেউ কিন্তু আমাদের দিয়ে করাচ্ছে। এবং বুঝে দেখো, তোমার মধ্যে যদি এই স্কিলটা থাকে, অন্যকে দিয়ে, অন্যকে জোর করে নয়, অন্যকে দিয়ে জোর করে নয়, অন্যকে দিয়ে এমনভাবে কাজটা করিয়ে নেওয়া যাতে করে সে ভাবে সে তার নিজের ইচ্ছায় কাজটা করছে, এটাকে বলা হয় রিভার্স সাইকোলজি। এই রিভার্স সাইকোলজিটা প্রচুর জায়গায় কাজ আসে, যেমন ব্যবসা বাণিজ্য, চাকরির ক্ষেত্রে, এবং বিশেষ করে প্যারেন্টিং। প্যারেন্টিং মানে তোমরা যখন কেউ মা বাবা হবে, নতুন মা বাবা, ছোট ছোট বাচ্চারা কথা শোনে না, তাদের দিয়ে এমনভাবে কাজটা করিয়ে নেওয়া যাতে করে বাচ্চারা ভাবে যে তারাই করছে, তাদের নিজের ইচ্ছেতে করছে। এই যে নিজের ইচ্ছেতে কাজ করা, মানুষ এটা খুব পছন্দ করে, যার জন্যে অনেকেই এটা জানে বলে রিভার্স সাইকোলজি টেকনিক ব্যবহার করে অনেককে দিয়ে এমনভাবে কাজটা করিয়ে নেয় যাতে করে তারা ভাবে যে কাজটা তারাই করছে। চলো দেখে নি হোয়াট ইজ রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকোলজির অনেকগুলো সিস্টেম আছে। আমার হাসিও পায়। হাসি এই জন্য পাচ্ছে কারণ মানুষকে কিভাবে বোকা বানানো যায় সেটা ভেবে। রিভার্স সাইকোলজির প্রথম টেকনিকটা হচ্ছে ইলিউশন অফ চয়েস। দেখো, রিভার্স সাইকোলজির ব্যাপারটাই হচ্ছে একটা ইলিউশন তৈরি করা। ইলিউশন মানে তুমি দেখবে একটা জিনিস কিন্তু তার অর্থটা হবে আরেকটা। পছন্দের বিভ্রম, মানুষকে এমন কিছু অপশন দেওয়া যে অপশনের যে কোনো একটা সে নিক, সে কিন্তু তোমার কাজটাই করবে। যেমন তুমি যদি কোনো বাচ্চাকে বলো এখন কি পড়তে বসবে, বাচ্চা বলবে না, আমি পড়বো না। কিন্তু সেই বাচ্চাকে যদি আবার বলো তুমি প্রথমে অঙ্ক পড়বে আজকে না ইংরেজি পড়বে আজকে, বাচ্চা কি বলবে? তার কাছে কোনো রাস্তা নেই। সে হয় বলবে আচ্ছা আমি অঙ্ক করব, অথবা সে বলবে ঠিক আছে আমি ইংরেজি পড়বো। এই যে তুমি চয়েস, এমন চয়েস দিলে যেটা থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, এটাকে বলা হয় ইলিউশন অফ চয়েস বা পছন্দের বিভ্রম। আমি খুব ছোট ছোট করে পয়েন্টগুলো বলবো, কারণ অনেকগুলো পয়েন্ট আছে। বেশি লম্বা ভিডিও হলে তোমরা আবার কমপ্লেন করো, দাদা ডেটা খরচ হয়ে যাইতেছে, এত লম্বা করেন কেন, তাড়াতাড়ি কথা বলেন। যাই হোক, তো এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বর রিভার্স সাইকোলজির টেকনিকটা দেখে নি। 2 নম্বরকে বলা হয় ফরবিডেন ফ্রুট এফেক্ট। নিষেধ করে দাও, কিছু একটা নিষেধ করবে, একটা রেস্ট্রিক্ট করে দেবে। যেমন লিমিটেড টাইম, একটা কিছু তুমি বিক্রি করছো, তুমি লিখে দিলে যে এটা পাওয়া যাবে লিমিটেড সময়ের জন্য, 1 সপ্তাহের জন্য, আজকে থেকে আগামী রোববার অবধি, অথবা শুধু আজকের জন্য সেল, শুক্রবার সেল, ফ্রাইডে সেল, অথবা মেম্বার্স অনলি। মেম্বার্স অনলি যেই লিখবে মানুষের মধ্যে একটা কৌতূহল হবে, আরে মেম্বার্স অনলির মধ্যে আছে কি, তখন সেটাই করার চেষ্টা করবে। নামটা ফরবিডেন ফ্রুট এফেক্ট কেন দেওয়া হয়েছে? স্বর্গে যখন অ্যাডাম এবং ইভকে বলা হলো তোমাদের যা খুশি খেতে পারো, শুধু ওই একটা ফল খাবে না, ওই একটা ফল খেতে মানা করেছিল, যার জন্যে অ্যাডাম এবং ইভের খুব কৌতূহল হলো যে এই ফলটা কি, খেয়ে দেখি। খেয়ে দেখলো, বাস, তারপরে সারা পৃথিবী হয়ে গেল। তো যাই হোক, এটা বলছিলাম, যেটাকেই তুমি নিষেধ করবে না, যে জিনিসটাকে নিষেধ করবে, মানুষের কৌতূহল সেদিকেই যায় এবং তখন সেটাই সে করবে। যার জন্য এটাকে বলা হয় ফরবিডেন ফ্রুট এফেক্ট বা নিষিদ্ধ ফলের প্রভাব
বাংলা এরকম বলা যেতে পারে। চলো এবার থার্ড টেকনিকটা শিখে নি। থার্ড টেকনিকটা হচ্ছে স্ট্র্যাটেজিক সারেন্ডার। বাংলায় বলতে পারো কৌশলগত আত্মসমর্পণ। কৌশলগত আত্মসমর্পণ, স্ট্র্যাটেজিক সারেন্ডার। সেটা কি ব্যাপার? মনে করো দুজন মানুষ খুব তর্ক করছে, তুমি আর আরেকজন খুব তর্ক করছো। মাঝখানে তুমি হঠাৎ বলে দিলে, আমার মনে হয় তুমি ঠিকই বলছো। যেই তুমি বললে আমার মনে হয় তুমি ঠিকই বলছো, তোমার সামনের লোকটি ভাববে তুমি আত্মসমর্পণ করে নিয়েছো, তুমি হার মেনে গেছো, তুমি হার মেনে নিয়েছো এবং তুমি তার কথাটা শুনতে চাও। তখন সেও ম্রিয়মান হয়ে যাবে, সেও কিন্তু তার তর্কের আগুন বা তেজ কমিয়ে দেবে। সে তখন যুক্তি দিয়ে কথা বলা শুরু করবে এবং তোমার যুক্তিপূর্ণ কথা শুনতে শুরু করবে। তার আগে সে কি করছিল? তুমুল তর্ক করছিল, তুমিও করছিলে। কিন্তু যে মুহূর্তে তুমি বললে, ভাই আমার মনে হয় তুই ঠিকই বলেছিস, সঙ্গে সঙ্গে সে ঘাবড়ে যাবে। সে ভাববে এ কি হলো, তাহলে ওর কথাটা একটু শুনি, তখন সে তোমার কথা শুনবে। এটা ছিল 3 নম্বর। এরপরে যাচ্ছি 4 নম্বর টেকনিকে। এর পরের টেকনিকটা হচ্ছে দ্য পাওয়ার অফ সাইলেন্স, নীরবতার শক্তি। তুমি কোথাও ইন্টারভিউ দিতে গেছো, তুমি অনেক কথা বলে তারপর চুপ করলে। তোমার যে ইন্টারভিউয়ার, যে তোমার ইন্টারভিউ নিচ্ছে, সে তোমার দিকে চুপ করে তাকিয়ে রইল, কিচ্ছু বলছে না। তুমি যে কথাটা বললে তার কোনো জবাব নেই, কিচ্ছু নেই, কোনো রেসপন্স নেই, সে চুপ করে আছে। তখন তুমি বাধ্য হবে আবার কথা বলা শুরু করতে। এবং সেই সময় যখন তুমি কথাগুলি বলবে, হয় তুমি ভুল বলবে, অথবা তুমি কিছু বানিয়ে বলার চেষ্টা করবে, অথবা সেই ইন্টারভিউয়ারকে তুমি আরো মোহিত করে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ সে কিন্তু তোমাকে কন্ট্রোল করা শুরু করে দিয়েছে। ঠিক এই ব্যাপারটাই তর্কের সময়ও হয়। তোমরা দুজনে তুমুল তর্ক করছো, তুমি হঠাৎ চুপ করে গেলে এবং শুধু তার দিকে তাকিয়ে রইলে। সে তখন ঘাবড়ে যাবে, সে তখন আরো ভুলভাল বকা শুরু করবে। সে ভাববে তুমি কি ভাবছো। ঠিক যেমন যে ইন্টারভিউ দিতে গেছিল, সে ভেবেছিল ওই ভদ্রলোক না জানি কি ভেবেছেন, দেখি আমি আরো কিছু কথা বলি। তুমি যার সঙ্গে তর্ক করছো, তুমি যদি হঠাৎ করে চুপ করে যাও, সেও কিন্তু ভাববে হলোটা কি, ও হঠাৎ করে চুপ করে গেল কেন, দেখি আমি আরো কিছু বোঝানোর চেষ্টা করি। সে আরো অনেক কিছু আবল তাবল বলা শুরু করবে এবং অবশেষে সে হার মেনে তোমাকে নমস্কার করে সে চলে যাবে। এটা ছিল পাওয়ার অফ সাইলেন্স টেকনিক, রিভার্স সাইকোলজির। এবার যাচ্ছি এর পরের টেকনিকটা শিখতে। এর পরের টেকনিকটার নাম হচ্ছে দ্য মিরর অফ ইগো। বাংলায় বলতে পারো অহংকারের আয়না। মিরর মানে আয়না, ইগো মানে অহংকার। দ্য মিরর অফ ইগো টেকনিক, অহংকারের আয়না টেকনিক। তুমি যদি হঠাৎ করে কোনো মানুষকে বলো যে আপনি কিন্তু খুব দায়িত্বশীল, ইউ আর ভেরি রেসপন্সিবল, আপনি খুব ভালো, আপনি সবার কত খেয়াল রাখেন, এই যে কথাটা লোকটাকে বললে, সে তখন ভ্যাবাচাকে খেয়ে যাবে, ঘাবড়ে যাবে। ঘাবড়ে গিয়ে ভাববে যে আরে আমাকে রেসপন্সিবল বলছে, লেট মি বিহেভ রেসপন্সিবলি, আমি তাহলে একটু দায়িত্বশীল হয়েই যাই। তখন সে কিন্তু দায়িত্বশীল মানুষের মতো আচার ব্যবহার শুরু করবে। এটা বিশেষ করে বলা হয় যখন অফিস টফিসে যখন কোনো কর্মচারী একটু দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করে, তার ওপরে যদি রিভার্স সাইকোলজি ব্যবহার করতে চাও এবং তাকে যদি বলো যে আপনি তো খুব দায়িত্বশীল লোক, আপনি এটা নিশ্চয়ই আরো ভালো করে করতে পারবেন, সে দেখবে সত্যিই তখন এটা আরো ভালো করে করবে। এটা তার বোঝার ক্ষমতাই নেই যে তুমি তার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছ যে ও একজন দায়িত্বশীল ব্যক্তি এবং সে যেন দায়িত্বশীল ভাবেই কাজ করে। এটা হচ্ছে একটা অদ্ভুত টেকনিক রিভার্স সাইকোলজির, মিরর অফ ইগো। মানুষ নিজেকে আয়নাতে যেরকম দেখে ঠিক সেইভাবেই আচার ব্যবহার করতে পছন্দ করে। তুমি তার সামনে একটা আয়না দিয়ে দিলে, ইগোর আয়না, যে আপনি খুব দায়িত্বশীল, সঙ্গে সঙ্গে সেই লোকটা কিন্তু সত্যিই দায়িত্বশীল হয়ে যাবে। এরপরে চলে যাই নেক্সট
রিভার্স সাইকোলজি টেকনিক শিখতে। এই টেকনিকটা ওই ইগো নিয়েই, কিন্তু এটার নাম হচ্ছে ইগো চ্যালেঞ্জ। ইগো চ্যালেঞ্জ অর্থাৎ কারুর অহংকারকে চ্যালেঞ্জ করা। যেমন তুমি হয়তো কোথাও একজন কোচ, একজন খেলোয়াড় খেলতে 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 ক্লান্ত হয়ে গেল, একদম টায়ার্ড হয়ে গেল, তখন তুমি কোচ হয়ে তাকে বললে, আমার মনে হয় ভাই এই লেভেলে খেলার জন্য তুই বোধহয় এখনো রেডি হসনি, তুই আরো কিছুদিন জুনিয়র লেভেলে খেল, তারপরে এখানে খেলতে পারবি, কারণ এখানে অনেক শক্তি দরকার। তুমি তখন তার ইগোকে চ্যালেঞ্জ করলে। যেই সেই ছেলেটি বা মেয়েটি তোমার এই ইগো চ্যালেঞ্জ কথা শুনলো, সঙ্গে সঙ্গে সে দ্বিগুণ উৎসাহ নিয়ে আরো জোর কদমে সে খেলতে শুরু করলো। যেমন কোনো পরীক্ষায় হয়তো কেউ একবার ফেল করে গেছে, দুর্ভাগ্যবশত, সে হয়তো ভালোই, কিন্তু কোনো কারণে সে ফেল করে গেছে। তুমি তখন যদি তাকে বলো যে আমার মনে হয় তুই আগে জুনিয়র লেভেলটা করে নে, জুনিয়র লেভেলে পরীক্ষাটা পাস করে নে, তারপরে তুই এই লেভেলের পরীক্ষাটা দে, তুই হয়তো এখনো এই লেভেলটার জন্য প্রস্তুত নস, কাজে আমার মনে হয় জুনিয়র লেভেলটা আগে ঠিকঠাক শিখে নে, তাহলে দেখবি এটা পাস করে যাবে ইজিলি। যে মুহূর্তে তুমি তার এই ইগোটাকে চ্যালেঞ্জ করলে যে সে এই লেভেলের জন্য তৈরি নয়, সঙ্গে সঙ্গে সে কিন্তু নিজেকে আরো প্রস্তুত করবে, আরো কঠিন পরিশ্রম করবে, এবং সে কিন্তু ঠিক পাস করে বেরিয়ে যাবে। চলো এর পরের টেকনিকে যাই। এর পরের টেকনিকটাকে বলতে পারো চয়েস ওভারলোড। অর্থাৎ প্রচুর অপশন দিয়ে দিয়েছ। প্রচুর অপশন দিলে লোকেরা পছন্দ করতে খুব মুশকিল হয়ে যায়। যেমন কোনো রেস্টুরেন্টে খেতে গেছো, 4টা কি 5টা আইটেম আছে, খুব সহজেই তুমি চুজ করতে পারবে তুমি কি খেতে চাও। কিন্তু কোনো মেনুতে যদি 50টা আইটেম থাকে, আমি যেমন মেনু দেখি না, প্রায় বুঝতেই পারি না কি খাবো। কোনো মেনুতে যখন 50টা 100টা চয়েস থাকবে, ভাই ভারী মুশকিল হয় খাওয়ার, কি যে খাবো বুঝতেই পারি না। কাজেই চয়েস ওভারলোড বা পছন্দের ওভারলোড, পছন্দের ভার যদি কাউকে দেওয়া হয়, সে কিন্তু পারবে না চুজ করতে। কাজেই কম অপশন দাও, কম। ওই যে প্রথমে বলেছিলাম, বাচ্চাটিকে জিজ্ঞেস করলে তুমি এখন ইংরেজি পড়বে না অঙ্ক পড়বে, তার কাছে চয়েস মাত্র 2টো ছিল। ঠিক সেরকমই যে কোনো ব্যবসায়িক, বাণিজ্যিক বা চাকরির ব্যাপারে যখনই কোনো চয়েস নিয়ে আলোচনা করতে চাও, অপশনস নিয়ে, অপশনগুলো কম রাখো, তাহলে সে পছন্দ করতে পারবে। তুমি তার সাইকোলজিকে তুমি ইনফ্লুয়েন্স করতে পারবে। 50টা যদি অপশন দিয়ে দাও, কোনো কাজ হবে না, সে ভেবা জায়গায় খেয়ে যাবে, বোধাই হয়ে যাবে। কাজেই এটাও ছিল রিভার্স সাইকোলজির একটা টেকনিক। এর পরের টেকনিকটা বেশ মজার। এর পরের টেকনিকটার নাম হচ্ছে স্ট্র্যাটেজিক উইকনেস। তুমি জানো না আমি উইক, কৌশলগত দুর্বলতা। মনে করো একটা নেগোসিয়েশন করছো একটা ব্যবসায়ীর সঙ্গে, বা কোনো বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, আজকাল তো দেখে না সম্বন্ধ, তাও বললাম উদাহরণের জন্য। বা কোথাও কারোর সঙ্গে একটা কিছু আলোচনা করছো, কিছু একটা ডিসাইড করার জন্য, তখন এমন একটা ভাব দেখাও যে তুমি কম জানো। তুমি কম জেনে যদি শান্ত থাকো এবং কম কথা বলো, তাহলে তোমার সামনে যে অনেক বেশি কথা বলবে, সে বারবার বলতে থাকবে সে কি জানে, কত কি, অনেক কিছু বলে দেবে। লাভটা কার হবে? তোমার, কারণ তুমি অনেক কিছু জেনে নেবে। সে কিন্তু তোমার ভেতরে কি আছে সে কিচ্ছু জানতে পারলো না, সে অগা হয়ে সে চলে গেল। তুমি কিন্তু বগা হয়ে সব খেয়ে নিলে। ও ছিল অগা আর তুমি হয়ে গেলে বগা। তুমি বগা হয়ে টুকরে টুকরে সব তুলে নিলে, আরো অগা হয়ে সব বলতে থাকলো গড়গড় করে। কাজেই যে কোনো আলোচনার সময় কম কথা বলো, কম কথা বলো, জেনে নাও। জানতে চাও যদি জেনে নাও, কম কথা বলো, স্ট্র্যাটেজিক উইকনেস দেখাও যে আপনি বলুন, আমি তো ঠিক এটা জানি না, বলুন শুনিনি একটু, জানলে আমার একটু সুবিধা হয়। এইরকম অমায়িক হয়ে উইকনেস দেখাবে, দেখবে সব সময় ইউ উইল বিকাম দ্য উইনার, তুমিই জয়ী হবে। এরপরে নেক্সট টেকনিক, এর পরের টেকনিকটার নাম বলা যেতে পারে কনস্ট্রাকটিভ ডাউট, বা বাংলায় বলা যেতে পারে কি বলবে, গঠনমূলক সন্দেহ। গঠনমূলক সন্দেহ, কনস্ট্রাকটিভ ডাউট। মনে করো কেউ এসে বললো তোমাকে যে আমি এটা করে দেবো, আমি জানি কি করে করতে হয়, আমি করে দেবো, আমি পারি। তুমি তখন বলবে আমার মনে হয় না এটা করা সম্ভব, আমার মনে হয় না তুই এটা করতে পারবি।
যে মুহূর্তে বলবে তার ভেতরে একটা জিদ হয়ে যাবে, সে তখন মনে মনে ভাববে আমি এটা করেই দেখাবো, এবং সে সেটা করেই দেখাবে। তারপরে যখন সে আসবে, কি বলেছিলাম না করব, আমি করে দেখালাম, তখন তুমি তার একটু পিঠ চাপড়ে দেবে, নাহলে কিন্তু অন্যায় হবে, না হলে সে ডিমোরালাইজড হবে। কাজেই তুমি যখন গঠনমূলক ডাউট তুমি এক্সপ্রেস করো, গঠনমূলক সন্দেহ, এবং সেটা এক্সপ্রেস করে তুমি যখন কাউকে দিয়ে কিছু করিয়ে নাও, সে যখন করে ফেলে কাজটা, তারপরে তাকে কিন্তু একটু বাহবা দেবে, প্রশংসা দেবে, এটা দরকার। কাজেই মানুষের সামনে সবসময় বলবে না হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, সুর মেলানোর দরকার নেই। কেউ যদি বলে আমি এটা করতে পারি, তোমাকে বলা উচিত, তোমার তখন বলা উচিত আই ডাউট, দেখ পারিস কিনা, মনে হয় না পারবি, সে ঠিক করে আনবে। তারপরে খুব মজার এটা, এই প্রত্যেকটি টেকনিক কিন্তু খুব মজার। তোমরা হয়তো এটা অহরহ করো না, কিন্তু অনেক মানুষ আছে যারা বিশেষ করে ইন্ডাস্ট্রি লিডার্স, যারা অফিসের বড় বড় পজিশনে থাকে, তারা এই রিভার্স সাইকোলজি অহরহ অ্যাপ্লাই করছে, এবং খারাপ নেই কিছু, এতে ভালোর জন্যই করে। আবার অনেক শয়তান আছে খারাপের জন্য করতে পারে, সেটা করো না। এই টেকনিকটা হচ্ছে আইডিয়া প্ল্যান্টিং। আইডিয়া, কোনো একটা আইডিয়াকে প্ল্যান্ট করে দেবে, বা বলতে পারো ধারণাকে রোপণ করা। বাংলায় বললে বলে এটা খটমাট লাগে, আইডিয়া প্ল্যান্ট করা, কোনো ধারণাকে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া। যেমন কাউকে যদি বলো তুমি এটা করো, ছেলেটা ভাববে আমাকে হুকুম দিচ্ছে, আমি করবো না, মনে মনে ভাববে। যদি করেও ঠিক মতো করবে না। যদি তুমি বলো এই এটা করো, সে নাও করতে পারে। কিন্তু যদি তাকে বলো তোমার কি মনে হয় এই কাজটা এখন করলে ভালো হয়, সে কিন্তু ভ্রমে পড়ে যাবে। সে ভাববে আমাকে জিজ্ঞেস করছে, আমাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে, আমি তার মানে খুব ইম্পর্টেন্ট লোক। সে তখন এটা কিছু বলবে, এবং বেশিরভাগ সময় সে বলবে হ্যাঁ আমার মনে হয় এটা এখন করা ভালো, চলুন আমরা করে ফেলি, বলে সে নিজেই কাজটা করে ফেলবে। ব্যাপারটা বুঝলে? এগুলি খুব সূক্ষ্ম ব্যাপার, ভেরি ভেরি ফাইন আর্ট অফ সাইকোলজি, কিন্তু এটা অনেকেই করে। এবং এখন থেকে খেয়াল রেখো কারা কারা করে। যদি ভালোর জন্য করে তাহলে তুমি তাতে যোগ দিও, যদি ক্ষতি করার জন্য করে তাহলে তুমি না না করে দিতে পারো, দেন ইজ ফাইন। এবার যাচ্ছি এরপরে টেকনিকটা শেখার জন্য। এটা এখন শীতকাল তো, বসে বসে হাত পা জমে যাচ্ছে, একটু হাঁটাহাঁটি করে কথা বলি পরের পয়েন্টগুলো, কেমন? এর পরের টেকনিকটা হচ্ছে, এটার নাম হচ্ছে কন্ট্রাস্ট প্রিন্সিপাল, প্রিন্সিপাল অফ কন্ট্রাস্ট। বাংলায় কি বলবো? বাংলায় বলতে পারো তুলনার নীতি, তুলনা করার নীতি। যেমন তুমি যখন কোনো দোকানে কিছু কিনতে যাও, একটা ফোন কিনতে গেলে সবচেয়ে প্রথমে তোমাকে দেখাবে একটা 50,000 টাকা দামের ফোন, তুমি বলবে বাবা এটা ভীষণ দাম। তারপরে দেখাবে তোমাকে একটা 25,000 টাকার ফোন, তুমি বলবে না এটাও ঠিক হচ্ছে না। তারপরে তোমাকে 5টা 6টা 5,000 টাকার ফোন দেখাবে, তুমি বলবে বাহ এই আমি এগুলি চেয়েছিলাম। এই যে তোমার ভেতরে একটা তুলনা করার ব্যাপার ঢুকিয়ে দিল, একটা অপশন দিল, এটাকে বলা হয় কন্ট্রাস্ট প্রিন্সিপাল, বা তুলনা করার নিয়ম, বা তুলনার নীতি। এই টেকনিকটাও খুব মজার, এটাকে বলা হয় কন্ট্রোলড ইনকম্পিটেন্স। বাবা এটার বাংলা করতে গেলে আমার দাঁত ভেঙে যাবে। কন্ট্রোলড ইনকম্পিটেন্স মানে হচ্ছে নিয়ন্ত্রিত, কি বলবো, নিয়ন্ত্রিত অদক্ষতা। দক্ষতা মানে জানো দক্ষতা কাকে বলে? এক্সপার্টিজ। আর নিয়ন্ত্রিত অদক্ষতা হচ্ছে কন্ট্রোলড ইনকম্পিটেন্স। সবসময় না সবকিছু পারো এটা বলার দরকার নেই, আমি এটা পারি সেটা পারি, গাড়ি চালাতে পারি, সাইকেল চালাতে পারি, গাছে উঠতে পারি, সবসময় সবকিছু পারো এটা বলার দরকার নেই। কন্ট্রোল ইউর কম্পিটেন্স, তোমার যে দক্ষতাগুলি, তোমার যে দক্ষতার লিস্ট সবসময় জাহির করার দরকার নেই, সবাইকে বলে বেড়ানোর কোনো দরকার নেই। অফিসে যে কর্মচারী সবকিছু করতে পারে, সবসময় সবকিছু করে ফেলে, টপাটপ টপাটপ, তাকে দিয়ে সবসময় সমস্ত কাজ করানো হয়। আরও একটা কারণ আছে, যদি তুমি সবসময় সবকিছু করতে চাও বা করতে শুরু করো, কোথাও না কোথাও তুমি ভুল করতে শুরু করবে। কাজেই সবকিছু করার দরকার নেই, ফোকাস করো, ফোকাস, ঠিক আছে? তো তুমি যদি দেখাও যে আমি এটা পারি না সেটা পারি না, তাহলে তুমি রিভার্স সাইকোলজি ইউজ করবে যে আমি এটা পারি না, তো তাহলে তোমাকে দিয়ে সেটা আর করাবে না। কাজেই সবসময় পারি পারি করো না,
কখনো কখনো বলবে আমি তো এটা পারি না। এবার এবার যাচ্ছি লাস্ট তোমার রিভার্স সাইকোলজির পয়েন্টে। সেটা কি? লাস্ট পয়েন্ট হচ্ছে স্কেয়ারসিটি রুল বা স্কেয়ারসিটি প্রিন্সিপাল। স্কেয়ারসিটি প্রিন্সিপালটা কি? যে মানুষ সব সময় উপস্থিত থাকে, সব সময় তাকে খুব ইজিলি পাওয়া যায়, তার কোনো দাম থাকে না। মাঝে মাঝে দেখাতে হয় হি ইজ স্কেয়ারসলি অ্যাভেলেবল, মানে তাকে সবসময় ডাকলে পাওয়া যায় না, তখন তার ইম্পর্টেন্সটা কিন্তু বেড়ে যায়। এবং ইম্পর্টেন্সটা যখন বাড়ে তখন তার দামও বাড়ে। যেমন যে বস্তু বাজারে সবসময় পাওয়া যায় না তার দাম বেশি হয়, যে মুহূর্তে সেই বস্তুটা পাওয়া যাবে প্রচুর পরিমাণে তার দাম কিন্তু কমে যাবে। বাস এইটুকুই বলার ছিল আজকে। সেটা সকাল রোববার দিন খুব এনজয় করে তোমাদের সঙ্গে কথা বললাম। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।